বন্ধুরা আজকে আমরা জিওগ্রাফি অনার্সের রিসার্চ মেথোডোলজি পেপারের টপিক যে অবজারভেশন মেথড রয়েছে সেইটা আমরা সম্পূর্ণ আজকে জানবো। ঠিক আছে, তো আগের ভিডিওটা অর্থাৎ পার্ট 1-এ তোমাদের আমি অবজারভেশন মেথড কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স এবং এর ভাগগুলো আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো এত পর্যন্ত আমাদের হয়েছিল, যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডে যা যা রয়েছে এত অবধি আমাদের হয়েছে, অর্থাৎ ভাগগুলো আমি বলেছিলাম। এবং এই ভাগের মধ্যে যেটা আমরা ডিসকাস করবো সেটা হলো পার্টিসিপেশন, অর্থাৎ বেসিস অফ পার্টিসিপেশনের ভাগটা আমরা আজকে ডিসকাস করবো। তো দেখতে পাচ্ছ দুটো ভাগে আমরা ভাগ করেছি, পার্টিসিপেন্ট অবজারভেশন, একটা নন পার্টিসিপেন্ট অবজারভেশন। ঠিক আছে, তো এই দুটোর ওপর আজকে ডিসকাসটা হবে। আর তোমরা যদি এখনো পার্ট 1 না দেখে থাকো তো আগে ওই ভিডিওটা দেখে আসো, তারপর এই পার্ট 2টা দেখবে। ঠিক আছে, ওপরে আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে। তো এবার বোর্ডের লেখাগুলো মুছে এই দুটো ভাগ বোঝাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে একটু মুছে দিচ্ছি। তো অবজারভেশন মেথডের পার্টিসিপেশনের ভিত্তিতে অর্থাৎ অংশগ্রহণের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। কি? একটা হলো পার্টিসিপেন্ট অবজারভেশন। তো এই পার্টিসিপেন্ট অবজারভেশন কি, অর্থাৎ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণটা কি? এবারে সংজ্ঞাটা একটু বলে দিই। যে পর্যবেক্ষণে পর্যবেক্ষক বা গবেষক নিজে উপস্থিত থেকে পুরো সমীক্ষাটাকে সম্পূর্ণ করে এবং রাশিতত্ত্ব সংগ্রহ করে, তখন সেই পর্যবেক্ষণকে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বলা হয়। ঠিক আছে, এটা গেল সংজ্ঞা। এবার আসে এর বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স কি আছে। তো 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হলো এই অংশগ্রহণমূলক পর্যবেক্ষণে পর্যবেক্ষক নিজে উপস্থিত থেকে এই পর্যবেক্ষণটা করে থাকেন। 2 নম্বর হলো এই পর্যবেক্ষণে তথ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি, অর্থাৎ গবেষক যেহেতু এই পর্যবেক্ষণে থাকে তাই এর নির্ভরযোগ্যতা অনেক বেড়ে যায়। 3 নম্বর বৈশিষ্ট্যকে এই পর্যবেক্ষণে গৃহীত রাশিতত্ত্ব বিশুদ্ধ এবং সাবলীল হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই পর্যবেক্ষণে অনেক গভীর অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করা হয়, কারণ যেহেতু গবেষক থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ অত্যন্ত নমনীয় প্রকৃতির হয়। 6 নম্বর বৈশিষ্ট্য হলো এই পদ্ধতিতে গবেষকের কোনো পূর্বানুমান থাকে না, অর্থাৎ গবেষক আগে থেকেই এই গবেষণা সম্পর্কে কোনো অনুমান করতে পারে না যে কি হতে পারে। তো এবার জেনে নিই অ্যাডভান্টেজ অফ পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সুবিধা কি আছে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডভান্টেজেস। তো 1 নম্বর সুবিধা হলো প্রাকৃতিক আচরণ পর্যবেক্ষণ, অর্থাৎ এই পর্যবেক্ষণে পর্যবেক্ষক উত্তরদাতার প্রাকৃতিক আচরণ অধ্যয়ন করতে পারে এবং উত্তরদাতা জানতেও পারে না যে তার প্রাকৃতিক আচরণটাকে অধ্যয়ন করা হচ্ছে এই পর্যবেক্ষণে। 2 নম্বর সুবিধা হলো গ্রুপের সাথে ঘনিষ্ঠতা, অর্থাৎ পর্যবেক্ষণ যেহেতু এখানে পর্যবেক্ষক করে থাকে গ্রুপের সাথে, অর্থাৎ আরও যারা সমীক্ষক রয়েছে বা গবেষক রয়েছে তাদের সাথে পর্যবেক্ষণ করে থাকে, তাই তাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং যাদের কাছ থেকে উত্তর পাচ্ছে অর্থাৎ উত্তরদাতা তাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাওয়া যায় বা গড়ে ওঠে। 3 নম্বর সুবিধা হলো আসল চরিত্র অধ্যয়ন। এই যে পর্যবেক্ষক পর্যবেক্ষণ করছে সে কিন্তু আলাদা যে তার যে গ্রুপের যেসব সদস্যরা রয়েছে তাদের আসল চরিত্র দেখতে পায়, অর্থাৎ তারা কাজ করছে কি ফাঁকি মারছে সে সব লক্ষ্য করে এবং তা উত্তরদাতা যে তারও আসল একটা চরিত্র পাওয়া যায়। এই যে একজন পর্যবেক্ষক একজন উত্তরদাতার বাড়িতে যাচ্ছে, গিয়ে পর্যবেক্ষণ করছে এবং তার কাছ থেকে হয়তো ভালো ব্যবহার পাচ্ছে না, তাই জন্য কি বলা হচ্ছে আসল আচরণ অধ্যয়ন করা যায়, অর্থাৎ আসল চরিত্র আমরা জানতে পারি। 4 নম্বর সুবিধা হলো বিশুদ্ধ রাশিতত্ত্ব, অর্থাৎ পর্যবেক্ষক যেহেতু পর্যবেক্ষণটা করছে তাই যে রাশিতত্ত্বের যে বিশুদ্ধতার মাত্রা সেটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, যেটা পর্যবেক্ষক যদি না থাকতো সেখানে জল মেশাতো, এইসব হতেই পারতো। যেহেতু গবেষক রয়েছে তাই আমরা বিশুদ্ধ রাশিতত্ত্ব পেতে পারি। 5 নম্বর সুবিধা হলো মুখাপেক্ষী, অর্থাৎ পর্যবেক্ষক যেহেতু পর্যবেক্ষণটা করছে তাই কারোর মুখাপেক্ষী হতে হয় না, অর্থাৎ কারোর মুখে শুনে তার ডেটা রাশিতত্ত্ব দেখা বা রাশিতত্ত্বকে পর্যবেক্ষণ করতে হয় না, অর্থাৎ পর্যবেক্ষক যেহেতু পর্যবেক্ষণটা নিজে দাঁড়িয়ে থেকে করেছে তাই সে সব জানে পর্যবেক্ষণের ব্যাপারে, তাই কারো মুখাপেক্ষী হতে হয় না। 6 নম্বর হলো তথ্যের নির্ভরযোগ্যতা, যেহেতু এই পর্যবেক্ষক পর্যবেক্ষণটা করছে তাই আমাদের তথ্যের যে নির্ভরযোগ্যতা রাশিতত্ত্বের যে গুণাগুণের মাত্রা সেটা কিন্তু বেড়ে যায়। তো এই গেল সুবিধা। এবার জেনে নিয়ে অসুবিধাগুলো কি কি। 1 নম্বর অসুবিধা হলো পুনরাবৃত্তির অভাব, অর্থাৎ গবেষক যেহেতু এই পর্যবেক্ষণটা করে থাকছে তার সময়কে কাজে লাগাচ্ছে, অর্থাৎ তাকে সে সময় দিচ্ছে। এবার যদি আবার পুনরাবৃত্তি করতে হয় তাহলে কিন্তু আরো বিপদ, কারণ সেটাকে আবার প্রথম থেকে আবার তাকে করতে হবে, তাই জন্য বলেছে পুনরাবৃত্তির একটা সমস্যা রয়েছে। 2 নম্বর অসুবিধা হলো ভিন্ন মতামত, অর্থাৎ পর্যবেক্ষক যেহেতু পর্যবেক্ষণে উপস্থিত থাকে তাই তার মধ্যে যেসব অন্ধবিশ্বাস কুসংস্কার রয়েছে সেগুলো জাগান দেয়। ঠিক আছে, তার মনোভাবের ওপর ভিত্তি করে এই পর্যবেক্ষণটা সে করে ফেলে, ফলে একটা ভুল তথ্য বা ভিন্ন মতামতের ভিত্তিক একটা তথ্য আমরা পেতে পারি। তো এতে কি হয়, বিভিন্ন গবেষকের বিভিন্ন মতামত আমরা পেয়ে যাই। 3 নম্বর অসুবিধা হলো ত্রুটি বিচ্যুতি এবং ভ্রান্তি, অর্থাৎ পর্যবেক্ষক যেহেতু পর্যবেক্ষণটা করছে সে কিন্তু সবকিছু দিক দেখছে, পর্যবেক্ষণও করছে, লিপিবদ্ধকরণও করছে, আবার রাশিতত্ত্বের ক্যালকুলেশন বা যেটাকে বলে থাকি আমরা নানান কাজ, যেসব তাকে সব কাজটা তাকে করতে হচ্ছে, তাই একটা ত্রুটি বিচ্যুতি বা ভ্রান্তির একটা সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, 4 নম্বর হলো সময় সাপেক্ষ কষ্টকর, অর্থাৎ এই যে পর্যবেক্ষক পর্যবেক্ষণটা করছে একটা কিন্তু তাকে সময় দিতে হচ্ছে, সে কিন্তু অন্য কাজও করতে পারতো কিন্তু তাকে এখানে সারাক্ষণ উপস্থিত থেকে কাজটা করতে হচ্ছে এবং কষ্টকর বা কেন বলা হয়েছে, কারণ এর মধ্যে কিন্তু খাটনি আছে, অর্থাৎ চারিদিকে ঘুরে ঘুরে তাকে ডেটা সংগ্রহ করতে হচ্ছে, তাই বলা হচ্ছে সময় সাপেক্ষ কষ্টকর। 5 নম্বর কি ক্ষুদ্র গোষ্ঠী রাশিতত্ত্ব সংগ্রহ, অর্থাৎ এই যে একজন পর্যবেক্ষক বা যে
পর্যবেক্ষণ গ্রুপের সাথে সে রয়েছে, সে কিন্তু একটা সীমিত বা অল্প জায়গার তথ্য সে সংগ্রহ করতে পারছে, সে কিন্তু একটা বৃহৎ অঞ্চলের তথ্য সংগ্রহ করতে পারছে না। তো সেটাই বলা হচ্ছে ক্ষুদ্র অঞ্চলের রাশি তথ্য সংগ্রহ। তো বলতে বলতে আমাদের পার্টিসিপেন্ট অবজারভেশনে অ্যাডভান্টেজ হয়ে গেল, আবার এখানে ডিসঅ্যাডভান্টেজও হয়ে গেল। ঠিক আছে, তো এবার জেনে নিই নন পার্টিসিপেন্ট অবজারভেশনটা কি। তো আমি এখানে লিখে দিয়েছি নন পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ। তো এটা কি, এর সংজ্ঞাটা কি হতে পারে? তো এটাতেই পার্টিসিপেন্টেরই উল্টো হবে, অর্থাৎ যে পর্যবেক্ষণে পর্যবেক্ষক নিজে দাঁড়িয়ে থেকে কোনো তথ্য সংগ্রহ করে না, অর্থাৎ সে কারো মুখাপেক্ষী বা কারো অনুভূতির মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং নিজে সে দূর থেকে দাঁড়িয়ে থেকে একটা দূত হিসাবে সে তথ্যটাকে দেখে এবং সে পর্যবেক্ষণের পর সে তথ্যটাকে পায়। ঠিক আছে, তো সেটাকেই বলা হয়েছে এই অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ। মানে এক কথায় বলতে গেলে যে পর্যবেক্ষণে পর্যবেক্ষক উপস্থিত থাকে না। ঠিক আছে, তো বোঝা গেল। এবার জেনে নিয়ে বৈশিষ্ট্যটা কি আছে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স। 1 নম্বর বৈশিষ্ট্য হলে অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণে পর্যবেক্ষক যেহেতু উপস্থিত থাকে না, তাই পর্যবেক্ষণে পর্যবেক্ষকের কষ্টও কমে যায় আর সময়ও দিতে হয় না বেশি। ঠিক আছে, 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোনো ভৌগোলিক গবেষণায় প্রাথমিক পর্যায়ে রাশিতত্ত্ব সংগ্রহ একটা উত্তম পদ্ধতি হলো অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ। 3 নম্বর হলে এই পর্যবেক্ষণ পদ্ধতিতে পুনরাবৃত্তি সহজ হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হলে পর্যবেক্ষণে পর্যবেক্ষককে অত্যন্ত বিচক্ষণ এবং দক্ষ হতে হয়, কারণ এখানে কিন্তু নানান ভুল ভ্রান্তি থাকতেই পারে, কারণ যেহেতু পর্যবেক্ষক সেখানে থাকছে না, কিন্তু ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকতেই পারে, তাই জন্য তাকে একজন বিচক্ষণ এবং দক্ষ হতে হবে এই পর্যবেক্ষণের ব্যাপারে। 5 নম্বর বৈশিষ্ট্য হলে পদ্ধতিতে সদস্যদের বুদ্ধিমত্তার পরিচয় আমরা দেখতে পাই। তো এবার জেনে নিই অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণের সুবিধাগুলো কি কি। তো ফার্স্ট সুবিধা হলো প্রাথমিক পর্যায়ে রাশিতত্ত্ব সংগ্রহ। তো প্রথমে যে বৈশিষ্ট্যটা বললাম যে অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ কিন্তু প্রাথমিক রাশিতত্ত্ব সংগ্রহের জন্য একটা উত্তম পদ্ধতি। 2 নম্বর সুবিধা কি, গবেষণার পুনরাবৃত্তি। যেখানে পার্টিসিপেন্ট অবজারভেশনে পুনরাবৃত্তি করা একদমই দুরূহ ব্যাপার, সেখানে কিন্তু এই অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ অর্থাৎ নন পার্টিসিপেন্ট অবজারভেশনে কিন্তু এই পুনরাবৃত্তি খুবই একটা সহজ ব্যাপার। 3 নম্বর সুবিধা হলো কম কষ্টকর এবং কম ঝুঁকিপূর্ণ, কারণ এখানে পর্যবেক্ষক সেখানে থাকছে না বা সেখানে উপস্থিত থেকে তাকে কষ্ট করে খেটে সময় দিয়ে সেখানে কাজটা করতে হচ্ছে না, কারণ এখানে তার সদস্য আছে, তারা সেই কাজটা করছে, তাই জন্য একটা কম কষ্টকর ও কম ঝুঁকিপূর্ণ। 4 নম্বর সুবিধা হলো অধিক প্রতিনিধিত্বশীল। এই পদ্ধতিতে সংগৃহীত রাশিতত্ত্ব অধিক প্রতিনিধিত্বশীল থাকে, কেননা পর্যবেক্ষক নিরপেক্ষভাবে সমস্ত দিনের যেসব রাশিতত্ত্ব বা ডেটা থাকে সেগুলো সে সমস্ত দিনের শেষে পায়, তার ফলে কি হয়, একটা প্রতিনিধিত্বশীল দেখতে পাওয়া যায় এই ডেটার উপর, অর্থাৎ রাশিতত্ত্বে। তো এবার জেনে নিয়ে অসুবিধাগুলো কি আছে, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ। 1 নম্বর অসুবিধা হলো অত্যন্ত নিবিড় তথ্য সংগ্রহে বিঘ্ন, অর্থাৎ এখানে যেহেতু পর্যবেক্ষণ উপস্থিত থাকে না, তাই যেসব তথ্য পাওয়া যায়, অর্থাৎ পর্যবেক্ষণ থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলো কিন্তু মানে বলতে গেলে একটু লো কোয়ালিটি, অর্থাৎ নিম্নমানের হয়ে থাকে, ফলে এটা একটা বিঘ্নতা দেখা দিতে পারে তথ্য সংগ্রহের ক্ষেত্রে। তো সেটাই বলা হচ্ছে এই অসুবিধা। তো 2 নম্বর অসুবিধা হলো আংশিক রাশিতত্ত্ব সংগ্রহ, অর্থাৎ এই পর্যবেক্ষণে যেসব তথ্য সংগ্রহ করা হয় সেগুলো কিন্তু পুরোপুরি মানে পুরো অঞ্চলে কিন্তু তথ্য সংগ্রহ করা হয় না, সেখানে খাপচারা থেকে তথ্য সংগ্রহ করা হয়, ফলে একটা ভুল তথ্য আমরা পেতে পারি এবং আমাদেরকে বিপদে চালিত করতে পারে। তো সেটাই বলা হচ্ছে অসুবিধাতে। 3 নম্বর হলো উত্তরদাতার অসুবিধা, অর্থাৎ একজন পর্যবেক্ষক অর্থাৎ যারা গোষ্ঠীর সদস্যরা যারা পর্যবেক্ষণটা করছে, তারা যখন জানতে পারে যে তাদের যেসব আচরণ, অর্থাৎ তারা যে জিজ্ঞাসা করার আচরণ, তাদের করার আচরণ, তারা সমালোচিত হচ্ছে উত্তরদাতাদের কাছ থেকে, তখন তাদের মধ্যে একটা মানে ভয় পাওয়া বা কেমন একটা মনোভাব সৃষ্টি হয়। তার ফলে কি হয়, সমাজ অর্থাৎ উত্তরদাতারা তাদেরকে উত্তর দিতে অনুমতি দেয় না, অর্থাৎ তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাপন দেখানোতে তারা অনুমতি দেয় না। লাস্ট অসুবিধা হলো অপর্যাপ্ত পর্যবেক্ষণ, অর্থাৎ এই যে পর্যবেক্ষণে যেসব পর্যবেক্ষণ করা হয় সেটা কিন্তু যা দেখে মানে উত্তরদাতার যা আমরা দেখতে পাচ্ছি সেই সময়টাতে, সেটা কিন্তু পর্যবেক্ষণ করতে পারি, এবং পরবর্তীকালে সে যা করছে বা আমাদের সামনে একরকম ছিল পরে আর এক রকম, সেটা কিন্তু আমরা পাই না, অর্থাৎ ফাঁকা থেকে যায় সেই জায়গাটা। তো সেটাই বলা হচ্ছে অপর্যাপ্ত পর্যবেক্ষণ। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি এই টোটাল অবজারভেশন মেথডটাকে। আগের দিন অর্থাৎ আগের ভিডিও পুরো ডিসকাস করেছিলাম এবং ভাগটাও বলে দিয়েছিলাম। আজকে যে ভাগের মধ্যে পার্টিসিপেন্টের যে ভাগটা রয়েছে, অর্থাৎ পার্টিসিপেশনের যে ভাগটা রয়েছে, অর্থাৎ পার্টিসিপেন্ট এবং নন পার্টিসিপেন্ট, তো সেটাও আজকে বুঝিয়ে দিলাম। তো আমাদের অবজারভেশন মেথডটা টোটালি কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের যদি আরও যে দুটো ভাগ দেখিয়েছিলাম এখানে, ওর মধ্যে যদি তোমাদের সিলেবাসে কিছু থেকে থাকে তো আমায় কমেন্ট করতে পারো, আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজ এই পর্যন্তই, বাই।